আগে যা শুনেছেন। মৈনাক পর্বতের চূড়ায় রয়েছে ব্রহ্মার মন্দির। সেই মন্দিরে মহাভারতের পর থেকে লুকায়িত আছে এক ব্রহ্মাস্ত্র। সেই মন্দিরের পাহারা দেয় এক পৌরাণিক প্রাণী গান্ডে পেরুন্ডা। যেই ওই ব্রহ্মাস্ত্রের সন্ধানে যায় তাকেই পড়তে হয় যন্ত্রণাদায়ক মৃত্যুর কবলে। ভৈরবতান্ত্রিক শত দুর্গমতা পেরিয়ে ব্রহ্মার মন্দিরে প্রবেশ করলে সেই প্রাণী তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। এই ঘটনার পর থেকেই মৈনাক পর্বতের নিকটে এক গ্রামে হঠাৎ বহু মানুষ নিখোঁজ হয়ে যেতে শুরু করে। রাতে ওই গ্রামবাসীদের নাম ধরে কেউ ডাকে। যখন গ্রামবাসীদের কেউ সেই ডাকে সাড়া দিয়ে বাইরে বেরোয়, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। কি হয়েছিল সেই পর্বতে? কে পাহারা দেয় ওই অস্ত্র? তারানাথ কি পারবে এই জটিল রহস্যের সমাধান করতে? জানতে হলে শুনতে থাকুন তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ব্রহ্মাস্ত্র গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের গল্পগুলি শুনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আর এই গল্পটি কে কোথা থেকে শুনছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনারা শুনবেন সুলেখক উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ব্রহ্মাস্ত্র গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্প পাঠে রয়েছে আর্য, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ব্রহ্মাস্ত্র গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আপনি বলছেন গ্রামে পাহারা বসিয়েছেন, তাহলে তাদের চোখ এড়িয়ে এরা পাহাড়ের দিকে যাচ্ছে কিভাবে? তাছাড়া ওরা যে পাগলের মতো ছুটে যাচ্ছে সেটাই বা আপনারা জানছেন কিভাবে? যদি নিজের চোখে দেখেই থাকেন সমস্ত ঘটনা, তাহলে বাধা দিচ্ছেন না কেন? এই বিষয়টা আমার কাছে ঠিক বোধগম্য হলো না। তাছাড়া ওই আগুন পাখি এবং সর্বোপরি ব্রহ্মা দেবতার মন্দিরে থাকা ওই অস্ত্র, সেগুলোর ব্যাপারে কি আপনার কোনো স্বচ্ছ ধারণা রয়েছে, নাকি সবটাই জনশ্রুতি মাত্র? বাইরে তখন আকাশ কালো করে মুষলধারায় বৃষ্টি নেমেছে। সেদিকে খানিক ঠায় তাকিয়ে রইল সে। কি যেন একটা ভেবে নিজেকে মনে মনে প্রস্তুত করে নিল। তারপর আমার দিকে চেয়ে বলল, তান্ত্রিক ভৈরব যেই রাতে ওই মৈনাক পর্বতের দিকে গিয়েছিলেন, ওই রাতেও পাহাড় ভাঙা বৃষ্টি নেমেছিল ঠাকুরমশাই। এতগুলো মানুষ কিসের টানে ওই দিকে ছুটে যায় বলতে পারেন? শুনেছি কৈলাস পর্বতে মহাদেবের অবস্থান। সেটি কি কেউ নিজের চোখে দেখেছে? সবই তো পুরাণে বর্ণিত বিবরণী। এই সব কিছুকে ঘিরে রয়েছে মানুষের ভক্তি এবং বিশ্বাস। ঠিক একইভাবে আমরা বিশ্বাস করি ওই মৈনাক পর্বতের ওপর ব্রহ্ম দেবতার মন্দির রয়েছে এবং সেখানে থাকা এক বিশেষ অস্ত্রকে রক্ষা করে চলেছে এক বিরাট দানবীয় আকৃতির আগুন পাখি। এইবার আমি এক এক করে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছি ঠাকুরমশাই। হ্যাঁ, আমরা আজ পর্যন্ত কেউই ওই পাহাড়ের ওপরে গিয়ে দেবতার মন্দির আছে কিনা সেটা দেখিনি বা দেখার প্রয়োজনও বোধ করিনি। দেবতার চারণভূমি মৈনাক পাহাড়ে সাধারণ মানুষের যাওয়া নিষেধ, কারণ ওই পাহাড়ের নিচে দাঁড়িয়েই আমরা ব্রহ্ম দেবতার পুজো করি। আর বছরে ওই একটা দিন মন্দির এবং বেলগ্রামের রক্ষক আগুনে পাখিকেও আমরা নৈবেদ্য অর্পণ করি ঠাকুরমশাই। ভৈরবতান্ত্রিকের মৈনাক পাহাড়ে যাওয়ার পর থেকে প্রথম ঘটনাটি ঘটে গাঁয়ের সর্দারের বাড়িতে।
সর্দারের ছেলে এক রাতে হঠাৎ জরাগ্রস্ত রোগীর মতো ছটফট করতে শুরু করে। সে বলতে থাকে ঘরের বাইরে থেকে কেউ যেন তাকে সেই মৈনাক পাহাড়ে যাওয়ার জন্য বারবার ডেকে চলেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন ঠাকুরমশাই? শুধু সর্দারের ছেলে নয়, বরং যারা যারা হারিয়ে গেছে তাদের প্রত্যেকেরই একই বক্তব্য। তারা বলে যে তারা নাকি এক জটাধারী সন্ন্যাসীকে দেখতে পাচ্ছে এবং ধীরে ধীরে তার রূপ হুবহু তাদের নিজেদের রূপে পরিবর্তিত হচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে প্রথমে তারা দেখতে পাচ্ছে এক জটাধারী সন্ন্যাসীর আবছা অবয়ব, ধীরে ধীরে সেটি পরিবর্তিত হয়ে যাচ্ছে তাদের নিজস্ব রূপে, এবং তার প্রতিরূপ নাকি তার গলায় তাকে বাইরে যেতে অনুরোধ করছে যাতে সে তার সাথে ওই পাহাড়ে যেতে পারে। সমস্যা এখানেই শেষ নয় ঠাকুরমশাই। এরপর তাকে বাধা দিতে গেলে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। উপস্থিত প্রত্যেকের চোখ অদ্ভুতভাবে ভারী হয়ে আসছে এবং একে একে তারা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যে যেখানে সেই জায়গায় অবস্থিত রয়েছে লুটিয়ে পড়ছে। ঘুম ভাঙার পর যার জন্য তাদের এত দুশ্চিন্তা, সেই ব্যক্তিকে হয় পাহাড়ের ধারে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে কিংবা তারা রাতারাতি নিখোঁজ হয়ে যাচ্ছে। এই যে দেখছি বড়ই জটিল বিষয় স্বপন। আমি তো এখনো কিছুই বুঝে উঠতে পারছি না, শুধু দুটো বিষয় ছাড়া। এক, ওই অস্ত্র, ব্রহ্মার মন্দিরের গুপ্ত অস্ত্র বলতে এমন এক অস্ত্র যা স্বয়ং ব্রহ্মার সাথে জড়িত। আপনার কথা অনুযায়ী ধরতে গেলে এই মুহূর্তে ব্রহ্মাস্ত্রের কথাটাই প্রথমে মাথায় আসছে, যার টানে অনেকেই ওই পাহাড়ে ছুটে যাচ্ছে। আর ওই আগুনে পাখি, না, এমন কোনো পাখির উল্লেখ আমি অন্তত কোথাও শুনিনি। চোখে না দেখলে বলা মুশকিল। তোমাদের এখানে একটা বিষয় বলে রাখি, এর আগে কিন্তু গান্ডে বেরুন্ডার ব্যাপারে আমি জানতাম না, জেনেছিলাম অনেক পরে, যখন আমি নিজে তার মুখোমুখি হয়েছিলাম। এরপর আমি স্বপনকে বললাম, আরও একটা বিষয় আমি স্পষ্ট বুঝতে পারছি, এ নিশির ডাক। সাধারণত গ্রাম বাংলার ঘরে ঘরে নিশির ডাকের ব্যাপারে প্রায় কম বেশি সকলেই জানে। কোনো ধনবান অথচ মৃতপ্রায় ব্যক্তিকে অন্যের আয়ু কেড়ে নিয়ে বাঁচানোর জন্য কোনো নিম্নকোটির তন্ত্রসাধককে আহ্বান করা হয়। সে একটি অর্ধেক জল ভর্তি ডাবের খোলায় মন্ত্র পড়ে সেটা নিয়ে বাতাসে ভাসতে ভাসতে এক এক করে প্রতিটা বাড়িতে গিয়ে সেখানকার সদস্যদের নাম করে পরপর 3 বার ডাকে। কোনটা কার বাড়ি এবং সেখানে কে কে থাকে তার একটা তালিকা তার দলের লোকেরা আগে থেকেই জোগাড় করে দেয়। এরপর এই পদ্ধতি অনুসরণ করে প্রতিটা বাড়ির সামনে গিয়ে সে 3 বার চেনা মানুষের গলা করে ডাক দেয়। যে সাড়া দেয় তার আয়ু সে ডাবের জল ভর্তি ঘোলায় বেঁধে সেই জল ওই মরণাপন্ন রোগীর মুখে তুলে দেয়। এদিকে সে সুস্থ হয়ে দীর্ঘায়ু লাভ করে এবং অন্যদিকে যে নিশির ডাকে সাড়া দিয়েছিল সে হঠাৎ করেই কোনো রোগ ভোগ ছাড়াই মারা যায়। এখানে নিশিকে দেখেছে এমন মানুষ কমই আছে। আচ্ছা, আপনারা কেউ কি এই ডাক নিজে শুনেছেন বা দেখেছেন? না ঠাকুরমশাই, যাকে উদ্দেশ্য করে এই মৃত্যুর আহ্বান আসে একমাত্র সেই শুনতে পায় ঠাকুরমশাই। আমরা কিছুই দেখতে কিংবা শুনতে পাই না। শুধুমাত্র আক্রান্ত ব্যক্তিকে বাধা দিতে গেলে গোটা শরীরটা যেন অস্বাভাবিকভাবে ভারী হয়ে ওঠে, দু চোখের পাতা বুজে আসে। আমার ভাইকে যখন অস্বাভাবিক আচরণ করতে দেখেছিলাম সে রাতটা আমি আজও ভুলতে পারি না। আমি দেখেছিলাম সে জানলার দিকে চেয়ে বিস্ফারিত চোখে কাকে যেন দেখে চলেছে। সে ক্রমাগত বলে চলেছিল যে সে তার সাথে যেতে চায়। তার শরীরটা বারবার ধনুষ্টঙ্কারের মতো বেঁকে যাচ্ছিল, মুখ দিয়ে বেরিয়ে আসছিল সাদা গ্যাজলা। এরপর সে উন্মাদের মতো দরজা খুলে আমি আসছি, দাঁড়াও, আমি আসছি বলতে বলতে ছুটে যায় দরজার দিকে। আমি তাকে বাধা দিতে যাই, আর ঠিক সেই সময় তার শরীর স্পর্শ করা মাত্রই একটা অদ্ভুত বৈদ্যুতিক ঝটকায় আমি বিছানায় লুটিয়ে পড়ি। তার মানে এই দাঁড়াচ্ছে স্বপন যে আক্রান্ত ব্যক্তি, মানে যে এই ডাক শুনতে পায় বা কাউকে দেখতে পায়, তার শরীর স্পর্শ করলেই একমাত্র যে তাকে ছুঁয়েছে সে এক আচ্ছন্ন অবস্থায় ঘুমের অতলে তলিয়ে যায়।
তাই তো? না ঠাকুর মশাই, প্রথমে আমরাও সেটাই ভেবেছিলাম, কিন্তু বিষয়টি এর থেকেও জটিল। আর আশেপাশে যারা থাকে এবং সে যেই পথ দিয়ে ছুটে যায়, সেখানে উপস্থিত থাকা সকলের সাথেই এই একই ঘটনা ঘটে গিয়েছে। স্বয়ং সিদ্ধ ডাকিনী মন্ত্র। আগে হ্যাঁ ঠাকুর মশাই, ঠিক বুঝলাম না। নিম্নমার্গের সাধকেরা এই ধরনের তন্ত্রবিদ্যায় পারদর্শী। স্বয়ং সিদ্ধ ডাকিনী মন্ত্র বশীকরণ, মারণ, উচাটন, বিচ্ছেদ ক্রিয়া এবং মানুষকে ঘুম পাড়িয়ে কোনো অনিষ্ট কিংবা নিজস্বার্থ চরিতার্থ করতে ব্যবহৃত হয়। ভৈরব এক পিশাচসিদ্ধ তান্ত্রিক, যতদূর আমি বুঝতে পারছি, কারণ বেলগ্রামে সে ছাড়া তো কারোর পা পড়েনি, তাই স্বাভাবিকভাবেই সন্দেহের তীর সেই দিকেই যাচ্ছে। আপনি বলেছিলেন না সে গাছের তলায় বসে পাথর খণ্ড দিয়ে মাটিতে আঁকিবুঁকি কাটত? আপনাদের গ্রামে গেলে ওর বসার জায়গাটা আমায় দেখাতে পারবেন? উনি মাটিতে দাগ কাটতেন ঠিকই, কিন্তু পরে তা আবার পা দিয়ে ঘষে ঘষে মুছেও ফেলতেন। সে চাইতো না যে তার কোনো দুরভিসন্ধি কেউ যেন জানতে না পারে, তাই সে প্রমাণ লোপাট করে দিত। আচ্ছা, তোমাদের গ্রামে এমন কেউ রয়েছে যার তন্ত্রের ব্যাপারে জ্ঞান রয়েছে? হ্যাঁ, একজন ছিল বটে, তবে সে আমার বাবার আমলে। উনিও ব্রহ্মার একনিষ্ঠ ভক্ত ছিলেন। ছিলেন কেন বলছো? কি উনি কি আর বেঁচে নেই? না না না, উনি বেঁচে আছেন, তবে তিনি এই মুহূর্তে এক অশীতিপর বৃদ্ধ। যৌবনে বহুবার আমাদের গ্রামকে তিনি নানান প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেছিলেন। তিনি কি ব্রহ্মমতে তন্ত্র সাধনা করতেন? সে তো বিশদে বলতে পারবো না ঠাকুরমশাই, তবে বাবার মুখে শুনেছি তিনি রাজগুণ সম্পন্ন একজন তান্ত্রিক ছিলেন। তবে ওনার বাড়িতে আমি 3 মুখ বিশিষ্ট দেবতার মূর্তি দেখেছি। ত্রিদেব মানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, তাই তো? হ্যাঁ ঠাকুরমশাই। তার মানে তিনি পরম ব্রহ্মের সাধক ছিলেন। তিনি ব্রহ্মমতে দীক্ষিত রজগুণ সম্পন্ন সাধক। জাগতিক চাহিদা, ক্ষমতা, প্রতিপত্তি কিংবা লালসা চরিতার্থ করতেই পরম ব্রহ্মের সাধনা করা হয়ে থাকে। আচ্ছা, এই ঘটনা উনি নিশ্চয়ই জানেন। এ বিষয়ে ওনার মতামত কি? ঠাকুরমশাই, উনি যে বহু বছর আগেই বাক শক্তি হারিয়েছেন, বর্তমানে শুধু ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকেন এবং কাউকে দেখলে হাতের ইশারায় ওই মৈনাক পাহাড়টার দিকে নির্দেশ করে কি যেন আকারে ইঙ্গিতে বলতে চান, কিন্তু পারেন না। এক কথায় বার্ধক্যের ভারে তিনি একদিকে যেমন জরাগ্রস্ত, অন্যদিকে তিনি হাঁটা চলার শক্তি হারিয়ে কার্যত শয্যাশায়ী। ওনার কাছ থেকে এই মুহূর্তে কোনো সমাধান কিংবা উত্তরের প্রত্যাশা করাটাও মূর্খামি হবে। তবে ওনার এক মেয়ে রয়েছে, কিন্তু কাজের সূত্রে সে শহরে থাকে। আমরাই ওনার দেখাশোনা করি। সর্দারের মুখেই আপনার নামটা শুনেছিলাম, পরে খোঁজ খবর নিয়ে এই মঠতলা লেনের বাড়িতে আসি। রহস্য যে গভীর থেকে গভীরতর হয়ে চলেছে স্বপন। আমার ধারণা যুবক বয়সে তিনি এমন কোনো সিদ্ধি অর্জন করতে চেয়েছিলেন যার ফলস্বরূপ তার জীবন অভিশপ্ত হয়ে ওঠে। তুমি এক কাজ করো, আজ এমনিতেও রাত হয়ে গেছে, আজকের রাতটা আমার বাড়িতে কাটিয়ে কাল দুজনে একসাথে বেলগ্রামে যাব। রাতটুকু না হয় চালের ডালে খিচুড়ি বানিয়ে দুজনে খেয়ে নেবো। আসলে তোমার বৌদি বাপের বাড়ি গেছে, ও থাকলে তোমায় বেশ যত্নাতি করতো। আমায় নিয়ে এত ভাববেন না ঠাকুরমশাই, আপনি যে আমার সাথে যেতে রাজি হয়েছেন এই আমার সৌভাগ্য। রাতটা বেশ ভালোভাবে ঘুমিয়ে কাটল। পরের দিন সকালে দুজনে মিলে বেলগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পথের বর্ণনা নিতান্তই অপ্রয়োজনীয়, তবু একটা ঘটনা না বললেই নয়। ট্রেনে চেপে বসেছি, জানলার ধারে সিটটা নিয়ে বাইরের দিকে চেয়ে রয়েছি। ঠিক সেই সময় একজন বৃদ্ধা ভিক্ষুক আমার সামনে এসে হাত পাতলেন। বাবা, 2 পয়সা দে না, কাল রাত থেকে কিচ্ছুটি পেটে পড়েনি। বয়সের ভারে জরাগ্রস্ত সেই বৃদ্ধা মহিলাকে দেখে মনে বেশ দয়ার উদ্রেক হলো। আমি তখনই পাঞ্জাবির পকেট থেকে 10 পয়সা বের করে তার হাতে দিলাম। যাত্রাকালে খিদে পেলে আমি আর স্বপন মিলে কিঞ্চিত জলযোগ করব, এই উদ্দেশ্যে বাড়ি থেকে খানিক মুড়ি মুড়কিও বেঁধে নিয়ে এসেছিলাম। আমি সেই বৃদ্ধাকে উদ্দেশ্য করে বললাম, মা, আমার কাছে ওই কটা পয়সা এবং এই খাবারটুকু ছাড়া আর বিশেষ কিছু নেই।
আপনি যদি দয়া করে আপনার শাড়ির আঁচল করে এই খাবারটুকু গ্রহণ করেন তাহলে তৃপ্ত হব। তিনি বললেন, বাবা, তুমি যে তোমার ভাগের খাবার আমায় দিচ্ছ, এতেই আমি সন্তুষ্ট। আমার আর কিচ্ছু লাগবে না। তোমার যে শরীরে এখন প্রচুর বলের প্রয়োজন তারানাথ, পাহাড়ে চড়তে হবে যে, অনেক দুর্গম পথ পেরিয়ে তারপরেই পাবে তোমার সকল প্রশ্নের জবাব। বৃদ্ধার মুখে আমার নাম শুনে এবার আমি চমকে উঠলাম। উপরন্তু তার মুখে পাহাড়ে ওঠার কথা শুনে আমি যেন আরও অবাক হলাম। তবে অবাক হওয়ার এখনো বাকি ছিল। সেই বৃদ্ধা আমার কানের কাছে মুখ এনে এক অদ্ভুত ছড়া কাটতে লাগলো। 7 রাজার ধন যে সে, নয় কহিরে মানিক, ভক্তি ভরে ছুতে পারলেই খুশি হবেন তিনি। ভবিষ্যতে যা দেখবে সবই যে মায়া। তুই হবি তোরে শত্রু, মিথ্যে হবে সারা। আগুনে পাখি স্তব করলে তবেই পাবি ধন। ভুলেও যেন মনে আনিস নে লোভ, তবে হবে যে অকাল মরণ। তবে 3 মাথার পুজো যেন করতে ভুলিস নে বাছা, নইলে আসবে বিপদ। ক্রোধাগ্নিতে ভস্য হবি তুই, হবি চিরকালের মতো নিখোঁজ। আমায় আর কিছু বলার সুযোগ না দিয়ে পয়সা কটা নিয়ে হনহনিয়ে সে ভিড়ের মধ্যে কোথায় যে মিশে গেল বুঝতেও পারলাম না। তাকে আর খুঁজেও পেলাম না। অনেক পরে বুঝেছিলাম যে তিনি ছিলেন স্বয়ং আমার দীক্ষা গুরু মা মধুসুন্দরী দেবী। সে অবশ্য অনেক পরের কথা। আমি দেখলাম এমন এক অদ্ভুত ঘটনা আমার উল্টো দিকে বসে থাকা স্বপনও দেখেছে। সে আমায় জিজ্ঞেস করলো, ঠাকুরমশাই, ওই ভিখারিনী আপনাকে কানে কানে এমন কি বলে গেল যার জন্য আপনাকে এতটা উদ্বিগ্ন দেখাচ্ছে? আমি তাকে জবাব দিলাম, অজানা পথিক আমায় গন্তব্যের ঠিকানা দিয়ে গেল। স্বপন কিছু বুঝতে না পেরে আমার দিকে হতবাক হয়ে চেয়ে রইল। তার দিকে তাকিয়ে আমি মুচকি হেসে বললাম, ধৈর্য ধরো, সব জানতে পারবে। সম্পূর্ণ ঘটনা আমি নিজেও বুঝে উঠতে পারিনি। যথাসময়ে ট্রেন এসে থামল বেলগ্রাম রেল স্টেশনে। স্টেশনটা বেশ ছোট। পাহাড়ি ঢাল বেয়ে নেমে এসেছে ঝর্ণার জল। পাথরে আঘাত লেগে সেটা শত সহস্র খণ্ডে মিশে যাচ্ছে একটা ছোট্ট পাহাড়ি নদীতে। এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে আমি মোহিত হয়ে গেলাম। বেশ খানিকটা পথ চলার পর চড়াই উতরাই শুরু হলো। গন্তব্যে যাওয়ার একমাত্র রাস্তা সরু পাহাড়ি পথ হয়ে পায়ে হেঁটে পার করতে হবে, আর নয় খচ্চরের পিঠে চেপে। পাহাড়ি পায়ে চলার পথ এতটাই সরু যে পাশাপাশি 2টো মানুষ হেঁটে গেলে একে অপরের সাথে ধাক্কা লাগার সম্ভাবনা প্রবল। আমরা পাহাড় ঘেঁষে ধীরে ধীরে হাঁটতে লাগলাম বেলগ্রামের দিকে। মধ্যাহ্নের সূর্য মাথার ওপর জানান দিচ্ছে সময় দ্বীপ্রহর। পাহাড়ি এলাকা বলে রোদের তেজ তেমন একটা নেই, বরং বেশ শীত অনুভূত হচ্ছে। সাথে করে বেশি কিছু আনতে পারিনি, শুধুমাত্র একটি চাদর এনেছিলাম। ঝোলা থেকে সেই ভাঁজ করা চাদর বের করে গায়ে জড়িয়ে নিলাম। স্বপন আমার আগে আগে হেঁটে চলেছে এবং আমি ঠিক তার পেছনে তাকে অনুসরণ করে এগিয়ে চলেছি। মাঝে মধ্যেই ঠান্ডা হিমেল হাওয়া ছুঁয়ে যাচ্ছে আমায়। এও এক অনন্ত সুখ, বুঝলে? খানিকটা দূর যাওয়ার পর চোখে পড়ল পাহাড়ের কোলে ছবির মতো সাজানো ছোট্ট একটা গ্রাম। ধীরে ধীরে আমরা পাথরের খাঁজে পা রেখে অতি সন্তর্পণে নিচে নামলাম। সত্যি বলতে আমরা সমতল ভূমির মানুষ, এমন খাড়াই উতরাই পেরিয়ে পথ চলার অভ্যাস একদমই নেই। তবুও এই গ্রামের মানুষগুলোর আমায় ভীষণ প্রয়োজন। আমায় যে আসতেই হতো।
মনের মধ্যে এখনো সেই ছড়াটা প্রশ্নচিহ্ন হয়েই থেকে গেছে। কে ছিলেন ওই বৃদ্ধ মহিলা? তিনি আমার নাম এবং আমি কোথায় চলেছি সেটাও জানেন, কিন্তু কিভাবে? গ্রামে এসে উপস্থিত হতেই দেখলাম প্রতিটি ঘর থেকে পিলপিল করে মানুষ আমার আর স্বপনের দিকে এগিয়ে আসছে। তাদের একদম সামনে একজন বৃদ্ধ গোছের লোক, খালি গা, পরনে একটি লম্বা জোব্বা ধরনের কিছু। বয়সের তুলনায় স্বাস্থ্য বেশ আকর্ষণীয়। উচ্চতায় খানিক খাটো হলেও পেশিবহুল শরীর দেখে অনুমান করতে পারলাম এই বয়সেও নিয়মিত শরীর চর্চা করেন। আমি এও বুঝলাম ইনি এই গ্রামের সর্দার। তার ফুটে ওঠা ব্যক্তিত্বে প্রকাশ পাচ্ছিল দলপতি হওয়ার সমস্ত গুণ। তিনি এগিয়ে এসে স্বপনকে বললেন, 2 দিন হলো তুই এই গাঁয়ে নেই। এরই মধ্যে যে আরো কয়েকজন মানুষের লাশ পাওয়া গিয়েছে ওই মৈনাক পাহাড়ের নিচে। খুড়ো, এইভাবে চলতে থাকলে তো একদিন আমি, আপনি, আমরা সকলেই মারা পড়ব। এই গ্রাম একদিন মৃত্যুপুরীতে পরিণত হবে। তবে চিন্তা করো না, এই এই দেখো কাকে সাথে করে নিয়ে এসছি। স্বপনের কথা শুনে এবার সেই বলিষ্ঠ গড়নের বৃদ্ধটি আমার দিকে খানিক এগিয়ে এলেন। আমি করজোড়ে নমস্কার জানিয়ে বললাম, আমি তারানাথ। আমি স্বপনের মুখে সব কথাই শুনেছি। নামটা শুনে সেই বৃদ্ধ, যাকে স্বপন খুঁড়ো বলে সম্বোধন করেছিল, তার চোখে মুখে ফুটে উঠল এক উজ্জ্বল আলোর ঝিলিক, যেন ঘন কুয়াশা কাটিয়ে আবারও সূর্য উঁকি মেরেছে। সে আমার হাত দুটো 2 হাতের মুঠোর মধ্যে নিয়ে উপস্থিত সকল গ্রামবাসীর দিকে তাকিয়ে সহাস্যে বলে উঠলেন, তাহলে দেবতার আশীর্বাদ নেমে এলো বেলগ্রামে। আমি জানতাম তুমি আসবে তারানাথ। এ যে বিধাতার বিধি। আশেপাশের গ্রাম থেকে তোমার সম্বন্ধে অনেক কিছুই শুনেছি। আমি জানি তুমি এক সিদ্ধ তান্ত্রিক। তুমি যে স্বয়ং ঈশ্বরের কৃপা ধন্য। এইবার তুমি পারো এই সমস্যার সমাধান করতে। সমাধান সূত্র খোঁজার আগে আমি এই গ্রামে আগে যিনি তান্ত্রিক ছিলেন, ব্রহ্মদেবতার পূজারী, আমি তার সাথে একটিবার দেখা করতে চাই। তারানাথ, তুমি হারিয়ে যাওয়া মানুষগুলোর পরিবারের লোকেদের সাথে কথা না বলে হঠাৎ ওনার সাথে কেন দেখা করতে চাইছো? উনি তো হাঁটতে চলতে কিংবা কথা বলতেও পারেন না ঠিকভাবে। ইশারায় তো আমার কথার প্রত্যুত্তর দিতে পারবেন। উনি পরম ব্রহ্মের সাধক, রজগুণ সম্পন্ন তান্ত্রিক। আমার ধারণা উনি এ ব্যাপারে অনেক কিছুই জানেন, কিন্তু বলতে পারছেন না। তবে তারও আগে ভৈরব তান্ত্রিক যে গাছতলায় বসে সাধনা করতেন, সেই স্থানটা একবার দেখতে চাই। হাত তুলে তিনি যে স্থানটা আমায় দেখালেন, আমি দেখলাম সেটি একটি বিরাট ওক গাছ, যার তলায় আমি এবং স্বপন খানিক আগেই এসে দাঁড়িয়েছি। আমি ধীরে ধীরে সেই গাছতলায় এগিয়ে এলাম। এতদিনে সেখানে ভৈরবতান্ত্রিকের কোনো চিহ্ন নেই। আমি গাছে হাত রাখতেই হঠাৎ স্পষ্ট এক শক্তির উপস্থিতি টের পেলাম। তোমাদের এখানে একটি বিষয় বলে রাখি, শক্তি, এই যেমন ধরো ধনাত্মক কিংবা ঋণাত্মক, ঐশ্বরিক কিংবা অশুভ, যে কোনো ধরনের শক্তির উপস্থিতি আমি আমার তন্ত্র বলে টের পাই। এই যেমন ধরো তোমরা আর খানিক পরই বাড়ি ফিরে যাবে, কিন্তু এই যে এতক্ষণ ধরে তোমরা ওই স্থানটিতে বসেছিলে, তোমাদের আত্মার ঊর্জার কিছু অংশ তখনও অদৃশ্য অবস্থায় বাতাসে ভাসমান ধূলিকণার মতো মিশে থাকবে। মৃত্যুর পর যখন মানুষের শরীর থেকে আত্মা বেরিয়ে যায়, কিংবা যখন সে মুক্তি পায় না, তাকে চোখে দেখা যাক কিংবা না যাক, সেই শক্তি তখনও রয়ে যায়। এই যে মহামায়া কিংবা মধুসুন্দরী দেবী, এনারা সকলেই ঐশ্বরিক শক্তির অধিকারী। তাই তারা সশরীরে উপস্থিত থাকুন কিংবা দেখা নাই দিন, তাদের অলৌকিক উপস্থিতির গন্ধ বাতাসে মিশে থাকে, যার ফলে তাদের উপস্থিতি টের পাওয়া যায়। একজন সিদ্ধতান্ত্রিক ছাড়া সেটা বোঝা কোনো সাধারণ মানুষের সাধ্য নয়। আধুনিক বিজ্ঞান এই শক্তি নিয়ে নানান তত্ত্বকথা প্রকাশ করেছে ইতিমধ্যে। ট্রেনে দেখা সেই বৃদ্ধা ভিখারিণী যে কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, সেটা আমিও ভালোভাবেই টের পেয়েছি।
আমিও এইভাবেই টের পেয়েছিলাম, কিংবা তোমার কিংবা বিভূতির মতো সাধারণ গৃহস্থ বাড়ির ছেলে, তাদের শক্তি, তাদের উপস্থিতি একরকম, আবার কোনো তন্ত্র সাধকের শক্তি আর এক রকম। ওক গাছের নিচে আমি তখনও ভৈরব তান্ত্রিকের ঊর্জা থেকে সৃষ্ট সেই শক্তির আধারকে অনুভব করছিলাম। বুঝতে পারছিলাম তিনি অশরীরী কিংবা অদৃশ্য অবস্থায় এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন, কারণ সেই শক্তি ততক্ষণই টের পাওয়া যায় যতক্ষণ সে আছে কিংবা খানিক আগে পর্যন্ত ছিল। অথচ দেখো, ভৈরব তান্ত্রিক কিন্তু বেশ কিছুদিন হলো নিখোঁজ। আমি তাদের এ ব্যাপারে কিছু ভেঙে বললাম না, কারণ বললেও তারা বুঝতে পারত না। আমি তাদের দিকে চেয়ে বললাম, এবার আমি আপনাদের গ্রামের ওই সিদ্ধতান্ত্রিক যিনি পরম ব্রহ্মার পূজারী, তার সাথে একান্তে দেখা করতে চাই। স্বপন এগিয়ে এসে বলল, চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, যদিও এতে কতটা লাভ হবে আমি জানি না। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। বেশ। বেশ কয়েকটি বাড়ি পরে যখন একটি ছোট্ট কাঠের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম, তখন সন্ধে প্রায় নেমে এসেছে। পাহাড়ি অঞ্চলে খুব তাড়াতাড়ি রাত নামে। দরজায় কড়া নাড়তে 1 বছর 20 সুন্দরী পাহাড়ি যুবতী এসে দরজাটা খুলে দিল। তাকে দেখে মনে হলো স্বপন, এবং তার মধ্যে এক মৃদু দৃষ্টি বিনিময় হলো। আকাশের বুকে লেগে থাকা সূর্যাস্তের লাল আভার মতোই দুজনের মুখে দেখা দিল সলজ্জ হাসির রেখা। হাসিটা যে বিনয়ের নয়, বরং গভীর প্রেমের, সেটা আমার অভিজ্ঞ দৃষ্টি একবারই বুঝে নিল। স্বপন এবার সেই মেয়েটাকে বলল, কমলি, তুই কবে এলি বাড়িতে? তোর বাবা এখন কেমন আছেন? এবার মেয়েটার মুখ কেমন যেন বিবর্ণ হয়ে গেল। সে বলল, ওই আগের মতোই। আমি কাজের জন্য শহরে থাকি, সব সময় আসতেও পারি না। তোমরাই বাবাকে এতকাল দেখে শুনে রেখেছ, বুঝতেই তো পারছো। ইংরেজ বড়লাট সাহেব বাড়িতে পরিচারিকার কাজ করি, তাতেই 2 পয়সা যা উপার্জন হয় এই বাপ বেটির পেট চলে। যাকে, তোমরা ভেতরে এসো। আমরা ভেতরে ঢুকতেই কমলি বলে মেয়েটি আমায় উদ্দেশ্য করে বলল, শুনেছিলাম আপনি এসেছেন, হয়তো পরে আপনার সাথে দেখা করতে যেতাম। আসলে সেই সময় বাবাকে খাইয়ে গা মুছিয়ে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম, তাই আর যাওয়া হয়ে ওঠেনি। তবে আমার বাবা জানতেন আপনি আসবেন। এবার আমারও অবাক হওয়ার পালা। আমি সবিস্ময়ে বললাম, তোমার বাবা জানতেন আমি আসব, কিন্তু কিভাবে? আমি তো তোমার বাবাকে আজই প্রথমবার দেখছি। এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে কমলি বলে উঠল, বসুন, সব বলছি। কাঠের মেঝেতে 2টো ছোট কাঠের টুলের ওপর বসার পর কমলি আমাদের সামনে একটা কাঠের টুল নিয়ে এসে বসল। বিছানায় এক বৃদ্ধ তখনও অকাতরে ঘুমিয়ে চলেছে। কানে ভেসে আসছে তার নাসিকা গর্জন। সেই দিকে এক ঝলক দেখে কমলি বলতে শুরু করলো, আমাদের বাড়িতে আজও পরম ব্রহ্মের প্রতিষ্ঠিত বিগ্রহ রয়েছে। তিনি যতদিন কর্মক্ষম ছিলেন, এই গ্রামকে নানান বিপদের হাত থেকে তিনি রক্ষা করে এসেছেন। জরা ব্যাধি, অকাল মৃত্যু, প্রাকৃতিক বিপর্যয়, ব্যক্তিগত সমস্যা, গৃহশুদ্ধি, গ্রহদোষ নিরাময়, এসব কাজে ছিলেন তিনি সিদ্ধহস্ত। ওই যে মৈনাক পর্বত, ওটি যে ব্রহ্মার চারণভূমি, ওখানকার প্রতিটি প্রস্থখণ্ড ওনার আজ্ঞাবহ। সেই আগুনে পাখি যুগের পর যুগ ধরে রক্ষা করে এসেছে ওই দিব্য অস্ত্রকে। বহু মানুষ চেষ্টা করেছে ওই অস্ত্রকে হাসিল করতে, কিন্তু পাহাড়ে ওঠার পর তারা অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গিয়েছে। আপনি নিশ্চয়ই স্বপন দাদার মুখে শুনেছেন আমাদের গ্রামে এই মুহূর্তে কি ঘটে চলেছে। এইবার যেটা বলতে যাচ্ছি, সেই ঘটনা গ্রামের কেউ জানে না। তখন আমি খুব ছোট। মা মারা গিয়েছেন সেও প্রায় বছর খানেক। একদিন রাতে আমার বাবা বলল, মা, এতকাল ধরে পরম ব্রহ্মার পুজো করে আসছি, অথচ আজও সেই শক্তির অধিকারী হতে পারলাম না। আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস, ওই পাহাড়ের বুকে যে ব্রহ্মা দেবতার মন্দির রয়েছে, সেখানে ওই ব্রহ্মাস্ত্র আজও সুরক্ষিত রয়েছে, যাকে আজও পাহারা দিয়ে চলেছে আগুনে পাখি। আমি আজ রাতে সেখানে যাব, হাসিল করব সেই ব্রহ্মাস্ত্র, এবং তার শুভ শক্তিকে ব্যবহার করে মানুষের কল্যাণ সাধনে ব্রতী হব।
আমার বাবার মনে একদিকে ছিল ক্ষমতার লোভ, অন্যদিকে সৎ উদ্দেশ্য। তিনি আমার কোনো বারণই শুনলেন না। ওই রাতেই তিনি পাড়ি দিলেন মৈনাক পর্বতের দিকে। এরপর তার সাথে কি ঘটেছিল আমি জানি না, তবে প্রায় 2 দিন পর সকালে তাকে ওই পাহাড়ের নিচেই পড়ে থাকতে দেখা যায়। তখন তিনি চলাফেরা, এমনকি কথা বলার শক্তিও হারিয়েছিলেন। কিছু জিজ্ঞেস করলে হাতের ইশারায় মৈনাক পর্বতের দিকে ফ্যাল ফ্যাল করে শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে থাকতেন। কার্যত তিনি প্রথম জীবিত ব্যক্তি যিনি ওই পাহাড়ে ওঠার দুঃসাহস দেখিয়েও জীবিত ফিরে আসতে পেরেছিলেন। তবে ঘটনাটা এখানেই শেষ নয় ঠাকুরমশাই। বাবাকে উন্নত চিকিৎসা ব্যবস্থা দেওয়ার জন্য আমি শহরে একটি ইংরেজ সাহেবের বাড়িতে পরিচারিকার কাজ নেই। কাজ বলতে মেম সাহেবের ফাই ফরমাস খাটা, ওনার এক সন্তানের সাথে খেলাধুলা করা, এইসব আর কি। মাইনে মন্দ নয়, মাস গেলে 100 টাকা করে পাই। তাই দিয়ে বাবাকে যতটা পারি সুস্থ রাখার চেষ্টা করি। এমনই একদিনে আমি শহর থেকে ফিরে এসেছি গ্রামের বাড়িতে। রাতে বাবাকে খাইয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। তখন সম্ভবত মাঝরাত হবে। বাইরে বাইরে বেশ বৃষ্টি হচ্ছিল। হঠাৎ এক অস্পষ্ট গোঙানির শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি এই প্রথমবার এত বছর বাদে বাবা কথা বলছেন। তিনি বাইরের দিকে তাকিয়ে বলে চলেছেন, ভুল করলি ভৈরব তান্ত্রিক, আমার মতো তুইও ভুল করলি। এইবার এক ভয়ঙ্কর অভিশাপ নেমে আসবে গ্রামের দিকে। তুই নিজে তো মরবি, তোর প্রেত শরীরকে চালনা করে একে একে সকলকে নিয়ে যাবে ওই রাক্ষসে পাহাড়ে। সকলে তাদের নিজস্ব অবয়বকে চোখের সামনে দেখতে পাবে। তুই সাধক পুরুষ, কোনো সাধারণ মানুষ হলে এটা হতো না। কিন্তু ব্রহ্ম শাপে তোর দেহ মৃত হলেও এতদিন ধরে অনুশীলন করা তন্ত্রশক্তি, তার যে কোনো ক্ষয় নেই। তাই তোর প্রেত শরীর আবারও ফিরে আসবে, একে একে নিয়ে যাবে সকলকে। আমার উদ্দেশ্য তবুও সৎ ছিল, তাই প্রাণটা নিয়ে অন্তত ফিরতে পেরেছি। কিন্তু হয়ে পড়েছি চলন্ত শক্তিরহিত। কিন্তু তোকে হত্যা করে ওই আগুনে পাখি তোর প্রেত শরীরকে ব্রহ্মশাপে বলিয়ান করে ফেরত পাঠাবে ওই গ্রামে। তুই একের পর এক পাপ করে যাবি রে পাষণ্ড। তোর মুক্তি নেই, তার সাথে আমাদেরও মুক্তি নেই। এতদিন দেবতা চুপ ছিলেন, কিন্তু এখন তিনি তার দিব্য অস্ত্রকে রক্ষা করতে এই মৈনাক পর্বতের পাদদেশে অবস্থিত এই বেল গ্রামের সকল মানুষকে টেনে নিয়ে যাবেন। তবে একদিন তমগুণ সম্পন্ন এক উচ্চকোটির সাধকের পা পড়বে এই গ্রামে। আসবেন স্বয়ং মহামায়ার কৃপাধন্য, স্বয়ং কাল ভৈরবের স্নেহধন্য, যার তন্ত্র মাতা স্বয়ং এক মহাযোগিনী মধুসুন্দরী দেবী, যার পবিত্র স্পর্শে দূর হয় সকল অসুচি, যিনি নিজেই স্বয়ং ঈশ্বরের অংশ, তারানাথ মহাতান্ত্রিক। ফোঁস করে আবারও এক দীর্ঘশ্বাস ছেড়ে এবার কমলি স্বপনের দিকে চেয়ে বলল, তুমি 2 দিন এখানে ছিলে না। গ্রামের আরো অনেককে টেনে নিয়ে গিয়েছে ওই পাহাড়। শুনেছি আমি যে তোমার ভাইও কদিন ধরে নিখোঁজ। ওই রাতে, যেদিন এত বছর পরে বাবা প্রথম মুখ খুলেছিলেন, ভৈরব তান্ত্রিককে ওই রাত থেকে আর কেউ দেখতে পায়নি। এবার আশা করি সকল প্রশ্নের উত্তর সবার চোখের সামনে। এবার সে আমার দিকে চেয়ে বলল, ঠাকুর মশাই, আমি না থাকলে এইসব ঘটনা আপনি কখনোই জানতে পারতেন না, কারণ আমি ছাড়া এই ঘটনা আর কেউ জানে না। তবে অসুস্থ হওয়ার পর ওই শেষ একটিবার বাবা কথা বলেছিলেন, তারপর আবারও জেকে সেই। আমার কাছে এইবার সম্পূর্ণ বিষয়টা স্পষ্ট। এর মানে ভৈরব তান্ত্রিক মারা গিয়েছে এবং তার প্রেত শরীর যাকে শিকার বানাচ্ছে সে তারই রূপ ধরে দেখা দিচ্ছে। কয়েকটি প্রশ্নের উত্তর পেলেও জানার এখনো অনেক বাকি। ঘরের কোনায় চোখ পড়তেই দেখলাম একটি পরম ব্রহ্মের মূর্তি। দেবতার 3টে মাথা, একটি মহাদেবের, অপর 2টি বিষ্ণু এবং ব্রহ্মার। আমি করজোরে মাটিতে লুটিয়ে পড়ে তাকে প্রণাম নিবেদন করে স্বপনকে নিয়ে কমলির বাড়ি থেকে বেরিয়ে এলাম। সর্দারের বাড়ি এসে রাতের খাবার খেয়ে যখন স্বপনের বাড়ি ফিরে গেলাম তখন রাত বেশ অনেকটা গভীর হয়েছে।
মেঝেতে খড় পেতে তার ওপর চাদর দিয়ে পরপর 3টে বিছানা পাতা রয়েছে। বুঝতে পারলাম বাকি 2টো বিছানাতে একটি সময় স্বপনের বাবা এবং ভাই শুতো। আমি স্বপনের পাশের বিছানায় গা এলিয়ে দিলাম। এমনিতে সারাদিনের পথের ক্লান্তি, তার মধ্যে আবার এমন হাড় কাঁপানো ঠান্ডা, তাই খানিকক্ষণের মধ্যে আমার 2 চোখ ঘুমে ঢলে এলো। সত্যি বলতে এমন অচেনা জায়গায় এত তাড়াতাড়ি ঘুম আমার আসতে চায় না, যেখানে গোটা গ্রামের মানুষ বিপদের মধ্যে রয়েছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে আজও গ্রামে এমন কিছু ঘটতে চলেছে যা অপ্রত্যাশিত। কানের মধ্যে ভেসে আসছে কারোর কণ্ঠস্বর। একটি পুরুষ কণ্ঠ বাতাসে ভাসতে ভাসতে আমার কানে এসে ঠেকল। বাইরে তখন নিকষ কালো রাত। তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই শুনতে পেলাম ডাকটা ধীরে ধীরে এদিকেই এগিয়ে আসছে। কমলি, হেই কমলি, আয় 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 আমার সাথে আয়। পাহাড়টা যে তোকে বড় আপন করে পেতে চাইছে। আগুনে পাখি বড়ই ক্ষুধার্ত। সে যে তোর শরীরের টাটকা মাংস পেতে চায়। তোর রক্ত দিয়ে সে যে তার তৃষ্ণা নিবারণ করতে চায়। আয় আয় কমলি, আমার সাথে আয়। আমি বুঝতে পারলাম তান্ত্রিক ভৈরবের প্রেত শরীর স্বয়ং সিদ্ধ ডাকিনী মন্ত্র জপ করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে সেই মন্ত্রের ঘোরে ধীরে ধীরে গোটা গ্রাম নিদ্রার চাদর গায়ে জড়িয়ে গভীর ঘুমে তলিয়ে গেছে। আমি জানি এরপর ঠিক কী ঘটতে চলেছে। কোনো ক্রমে চোখ দুটো আধখোলা অবস্থায় ঘাড় ঘুরিয়ে চেয়ে দেখলাম স্বপন মরার মতো ঘুমোচ্ছে। আমার নিজের হাত পা অসাড় হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে মধুসুন্দরী দেবীর একটা কথা আমার মনে পড়ে গেল। একবার আমি তাকে আমার তন্ত্র শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন বিদায় নিচ্ছিলাম, সেই সময় একটি প্রশ্ন আমার মনে চাড়া দিয়ে উঠেছিল। প্রশ্নটি ছিল, কোনো নিম্নমার্গের তান্ত্রিক তার নিম্নমানের তন্ত্রশক্তি, যেমন মারণ, উচাটন, বান মারা কিংবা বশীকরণ, এই সকল প্রক্রিয়া কি আমার ওপর প্রয়োগ করতে পারবে? তখন মধুসুন্দরী দেবী আমার একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, একমাত্র উপদেবী কিংবা বেতাল প্রেরণ ছাড়া এই সকল নিম্নমানের তন্ত্র আমি না চাইলে আমার ওপর কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে না। আমার মনে পড়ল সেই ছড়াটা, যেটা ওই বৃদ্ধার মুখে ট্রেনে শুনেছিলাম। মনে মনে একবার কবিতাটা আউড়ে নিলাম। 7 রাজার ধন যে সে, নয়কো হিরে মানিক, ভক্তি ভরে ছুঁতে পারলে খুশি হবেন তিনি। ভবিষ্যতে যা দেখবি সবই যে মায়া, তুই হবি তোরই শত্রু, মিথ্যা হবে সারা। আগুনে পাখির স্তব করলে তবেই পাবি ধন, ভুলেও যেন মনে আনিস নে লোভ, তবে হবে অকাল মরণ। তবে 3 মাথার পুজো যেন করতে ভুলিস নে বাছা, নইলে আসবে বিপদ, ক্রোধাগ্নিতে ভস্ম হবি তুই, হবি চিরকালের মতো নিখোঁজ। 7 রাজার ধন যে সে, নয়কো হিরে মানিক। এখানে পার্থিব বৈষয়িক বিষয়বস্তুকে ইঙ্গিত করা হচ্ছে না। এখানে বলা হচ্ছে ব্রহ্মাস্ত্রের কথা, যা আমি আজ সন্ধ্যায় কমলির মুখ থেকেও শুনছিলাম। যদিও এই বিষয়টি আমি নিজেও আন্দাজ করেছিলাম। ছড়ার পরের লাইনটি ছিল, ভক্তি ভরে ছুঁতে পারলে খুশি হবেন তিনি। এখানে নিঃসন্দেহে ব্রহ্মার বিগ্রহ ছুঁয়ে দেখার কথা বলা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভবিষ্যতে যা দেখবি সেসবই মায়া, এই কথার অর্থ আমি বুঝতে পারলাম না। তবে কি যাদের এইভাবে ডেকে নিয়ে যাওয়া হয় তারা নিজেদের প্রতিরূপকে দেখতে পায়? সাধারণ নিশি হলে শুধু কোনো চেনা কণ্ঠের ডাক শোনা যায়। যারা যারা নিশিকে দেখেছে তারা বলেছে যে এক জটাধারী তান্ত্রিককে তারা ডাবের খোল হাতে বাতাসে ভাসতে ভাসতে প্রতিটি বাড়ির সামনে হাজির হয়ে বাড়ির লোকেদের তাদের কোনো পরিচিত ব্যক্তির কণ্ঠ নকল করে ডাকতে থাকে। কিন্তু এখানে বিষয়টা একদম আলাদা। এখানে প্রথমে সে নিজের গলাতেই ডাকে এবং তারপর সেই ব্যক্তির হুবহু একই রূপ ধারণ করে তাকে টেনে নিয়ে যায় বাইরে। তাহলে কি সেই রূপ যে ধারণ করে সেটা ওই ব্যক্তির ভবিষ্যৎ রূপ? জানা নেই।
জানতে হলে আমায় নিজেকে আড়াল করে ওদের অনুসরণ করতে হবে, কিন্তু কিভাবে? আমি যে কোনোদিনও পাহাড়ে চড়িনি। তার ঠিক পরের লাইন ছিল, তুই হবি তোরই শত্রু, মিথ্যে হবে সারা। এর একটাই অর্থ, আমার সেই ভবিষ্যতের অনুরূপ হয়ে উঠবে আমারই শত্রু, কিন্তু কিভাবে? হ্যাঁ, এটা হতে পারে যে আমি আমারই ভবিষ্যতের অনুরূপের দ্বারা চালিত হয়ে ভ্রমের ফাঁদে পড়ে মৃত্যুবরণ করব। এটা ছাড়া তো আর কিছুই মাথায় আসছে না। এরপরের শব্দগুলো বুঝতে আমার খুব বেশি বেগ পেতে হলো না। পরের লাইনগুলো ছিল, আগুনে পাখির স্তব করলে তবেই পাবি ধন, ভুলেও যেন মনে আনিস নে লোভ, তবে হবে অকাল মরণ। তবে 3 মাথার পুজো যেন করতে ভুলিস নে বাছা, নইলে আসবে বিপদ, ক্রোধাগ্নিতে ভস্য হবি তুই, হবি চিরকালের মতো নিখোঁজ। অর্থাৎ সেই আগুনে পাখি যার 2টো মাথা, শরীরের অর্ধেক অংশ একটি সিংহের, তাকে স্তব স্তুতি করে খুশি করতে পারলে তবে ব্রহ্মাস্ত্রকে স্পর্শ করার অনুমতিটুকু অন্তত পাব। তবে সেটি করতে হবে শুদ্ধ চিত্তে, মনে কোনো লোভ না এনে। লোভ নিয়ে কিংবা অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে পেতে গেলে আমার মৃত্যু অবশ্যম্ভাবী। 3 মাথার পুজো অর্থাৎ ব্রহ্মার পুজো করার নির্দেশ দেওয়া হয়েছে এখানে। বাকি রইল ক্রোধের অগ্নি, সেটা আগুনে পাখির হতে পারে অথবা স্বয়ং ব্রহ্মার। স্বাভাবিকভাবে ওই পাহাড়ে মারা গেলে আমায় আর কেউ খুঁজেও পাবে না। মাথাটা তখনও বেশ ভার লাগছিল। আমি কোনো মতে টলতে টলতে বিছানায় বসে পড়লাম। ডাকটা এখনো কানে আসছে, সেই মোহময় মন কেমন করা এক অদ্ভুত ডাক। তবে কণ্ঠস্বরের পরিবর্তন এবার ঘটেছে, সেটা পরিণত হয়েছে এক নারী কণ্ঠে। সেই কমলির গলা, সেই একই রিনরিনে মেয়েলি কণ্ঠ, যেন কমলি নিজেই নিজেকে আহ্বান জানাচ্ছে। আমি উঠে দাঁড়ালাম, হাত দিয়ে স্বপনকে 2বার ঠেলাও দিলাম। বেচারা ইতিমধ্যে নিজের ভাইকে হারিয়েছে, যার মৃতদেহেরও খোঁজ মেলেনি। ওদিকে তার ভালোবাসার মানুষটাকে যখন নিখোঁজ কিংবা মৃত অবস্থায় দেখতে পাবে, তখন তার মনের অবস্থা কেমন হবে ভেবেই যেন শিউরে উঠলাম। এইবার আমায় জাগতে হবে, জাগাতে হবে নিজের অভ্যন্তরীণ শক্তিকে। উপায় আর নেই। কিন্তু পাহাড়, আমি পাহাড়ে উঠব কিভাবে? আমি তো দক্ষ পর্বতারোহী নই। তাহলে আমি প্রথমে পদ্মাসনে উপবিষ্ট হয়ে এক মনে সহস্র মুদ্রায় স্থিত হয়ে নিজের কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে শুরু করলাম। রাতের আকাশ জুড়ে কমলি কমলি ডাকটা ছাড়াও গমগমে স্বরে ছড়িয়ে পড়ছে আমার কণ্ঠের মন্ত্রোচ্চারণ। ধীরে ধীরে আমার মধ্যে সঞ্চারিত হতে লাগলো অখণ্ড তেজ। আমার সর্বাঙ্গ থেকে ঠিকরে বেরিয়ে আসতে লাগলো এক চোখ ধাঁধানো আলো। ধীরে ধীরে আমার মাথা থেকে শরীরের নিম্নভাগ পর্যন্ত ফুটে উঠল 7টি চক্র, যথাক্রমে মূলাধার চক্র, মূল চক্র কিংবা আজ্ঞা চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুরা চক্র, অনাহত চক্র বা হৃদয় চক্র, বিশুদ্ধ চক্র যাকে গলা চক্র বলা হয়ে থাকে, আজনা চক্র অর্থাৎ 3য় চক্ষু চক্র এবং সহস্রার চক্র। আমি বুঝতে পারলাম এই কার্য সমাধান করতে গেলে হয় আমায় সশরীরে অবতীর্ণ হতে হবে, এখানে বিষয়টি সময় সাপেক্ষ, আর নইলে শেষ একটাই উপায়, দেহান্তরণ। আমি হাত দুটো বুকের কাছে জড়ো করে দেহান্তরণ মন্ত্র জপ করতে লাগলাম। ধীরে ধীরে আমার স্থূল শরীর ছেড়ে এক রাশ ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে বাইরে বেরিয়ে আমি দেখতে পেলাম এক অদ্ভুত জিনিস। বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে চলেছে কমলি, বা বলা ভালো কমলির হুবহু অনুরূপ একটি অবয়ব। তার ঠিক পেছনে কমলি নিজে, যার সাথে আমি খানিক আগেই কথা বলেছি। মনে পড়ছে তার বাবার বলা কথাগুলো। আমি কিন্তু কোনো বাধার সৃষ্টি করলাম না, আমি তাদের অনুসরণ করতে লাগলাম। ধীরে ধীরে তারা সকলে এসে উপস্থিত হলো মৈনাক পর্বতের সামনে। খাড়াই পাহাড়টা উঠে গেছে ওপরের দিকে। নিচে দাঁড়ালে এর উঁচু পর্বতশৃঙ্গের শেষটা চোখে পড়ে না। আমি পাহাড়ে চড়তে পারি না, কিন্তু আমার সূক্ষ্ম রূপ, সেটা তো বাতাসে ভর করে পৃথিবীর যে কোনো দুর্ভেদ্য স্থানে পাড়ি দিতে সক্ষম। তবে না, এবার আমার ভুল ভাঙল। কমলির সামনে দাঁড়িয়ে থাকা বাতাসে ভাসমান সেই কমলির প্রতিকৃতি এবার ঘুরে তাকালো তার দিকে। সে বলে উঠল, কমলি,
আমি যে তোর ভবিষ্যৎ। তুমি ক্ষমতা চাও না? চাও না ব্রহ্মাস্ত্র হাসিল করতে? যাও, এই খাড়াই পাহাড় বেয়ে ওপরে উঠে যাও। ওখানে যে রয়েছে তোমার অভীষ্ট বস্তু। কমলির দেহটা এক অদ্ভুত ঘোরের মধ্যে ধীরে ধীরে এগিয়ে গেল পাহাড়টার দিকে। কালো পিচ্ছিল পাথরের গায়ে হাত রেখে একটু একটু করে সে উঠতে শুরু করলো ওপরে। আকাশে তখন সারি সারি কালো মেঘ, সনসনে ঠান্ডা হিমেল বাতাস তার শরীর ছুঁয়ে যাচ্ছে। কমলি ওপরের দিকে উঠতে শুরু করতেই দেখতে পেলাম এক বিরাট দানবীয় আকৃতির পাখি আকাশ পথে ঘুরপাক খেতে খেতে কমলিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করে চলেছে। তার দুটো মাথা বিরাট দুটো হাঁ হয়ে থাকা চঞ্চুর মধ্যে থেকে বেরিয়ে আসছে আগুনের হলকা। এ যে ভয়ঙ্কর বিপদ! স্বয়ং ব্রহ্মাস্ত্র এর রক্ষাকর্তা ভক্ষক রূপে এগিয়ে আসছে কমলির দিকে। এদিকে বাতাসে ভাসতে থাকা কমলির দেহ ধীরে ধীরে পরিণত হচ্ছে এক জটাধারী সন্ন্যাসীতে। সে দুই হাত আকাশের দিকে তুলে চিৎকার করে বলে উঠল, হে প্রভু, এইবার আমায় মুক্তি দাও তুমি। আর কত পাপ করাবে আমায় দিয়ে? পাহাড়ের ওই গুহায় তুমি আমারই ভবিষ্যৎ রূপের সাথে সাক্ষাৎ করিয়েছিলে। সেটা তো কোনো মায়া ছিল না প্রভু। ভবিষ্যতে যে আমি মারা যেতে চলেছি সেটা ছিল এক সতর্ক বাণী। তুমি একে একে সকলকে আমার প্রেত শরীরের মাধ্যমে তাদের ভবিষ্যৎ দেখিয়ে টেনে আনছো এই পাহাড়ে এবং তাদের হত্যা করছো। কিন্তু আর কত? আমি নরাধম ছিলাম, কিন্তু তারা তো নয়। আমার ভুলের শাস্তি আমায় না দিয়ে তাদের কেন দিচ্ছ প্রভু? তার মুখের কথা শেষ হলো না। মুহূর্তের মধ্যে সে ধোঁয়া ধোঁয়া হয়ে বাতাসে মিলিয়ে গেল। এদিকে আমি সূক্ষ্ম রূপে বাতাসে ভর করে ওপরে ওঠার চেষ্টা করতেই কোনো এক অজানা কারণে ছিটকে দূরে সরে এলাম। এক অজানা শক্তি আমায় বাধা দিচ্ছে। এদিকে ফিরে গিয়ে যে আমার স্থূল শরীরে প্রবেশ করে ফিরে আসব, সেই উপায়ও নেই। তাহলে উপায় একটাই, কমলির শরীরে প্রবেশ করে পাহাড়ে চড়া। আমি ধীরে ধীরে বাতাসে ভর করে কমলির শরীরে প্রবেশ করলাম। কমলি ধীরে ধীরে দক্ষ পর্বতারোহীর মতোই ওপরের দিকে উঠছে। আকাশ থেকে ঝরে পড়ছে বাঁধ ভাঙা বৃষ্টি। খাড়াইয়ের ঢাল বেয়ে নেমে আসছে বৃষ্টির জলের ধারা। একবার হুমড়ি খেয়ে পড়তে পড়তেও কমলি নিজেকে সামলে নিল। ততক্ষণে আরেকটি দেহ পেয়ে আমি আমার শক্তিকে দ্বিগুণ করে কমলির শরীরে সঞ্চার করেছি। অসীম তন্ত্র ক্ষমতা, যার জোরে খুব সহজেই সে পাহাড়ের ঢাল বেয়ে একদম পর্বতশৃঙ্গের ওপরে অনায়াসে উঠে এলো। কমলির দৈহিক শক্তি এবং নিপুণতা এবং তার সাথে আমার তন্ত্রের শক্তি সম্মিলিত হওয়ায় এটি সম্ভব হলো। ওপরে উঠে দেখলাম এক গভীর জঙ্গল। জঙ্গলের মাঝে একটি মন্দির, সেখান থেকে ভেসে আসছে ঘণ্টার শব্দ। কমলি এসে দাঁড়াতেই তার পথ রুদ্ধ করে উপস্থিত হলো সেই ভয়ঙ্কর পাখি। তীক্ষ্ণ নখে আঁচড় মেরে তুলে নিল খানিকটা পাথর। আমি মনে মনে প্রমাদ গুনলাম। ঠিক তখনই কানে ভেসে এলো এক নারী কণ্ঠ। তারানাথ, তুই একে পরাজিত করতে পারবি না। তুই একা এলে আজ তোরই ভবিষ্যতের মৃত তারানাথের মোকাবিলা করতে হতো তোকে। কিন্তু তোর বুদ্ধিমত্তা এবং অনুকূল পরিস্থিতির ফলে সেটা হয়নি। ওই যে বিরাট পাখিটা দেখছিস, উনিকে জানিস? স্বয়ং শিব শম্ভুর আর এক রূপ, গান্ডে বেরুন্ডা। বিষ্ণুর নরসিংহ রূপকে শান্ত করতেই যে ওনার জন্ম। এরপর নরসিংহ শান্ত হলে এই বিরাট পাখিকে পাঠানো হয় ব্রহ্মাস্ত্রকে রক্ষা করতে। এই বিরাট মৈনাক পর্বত
এই মন্দির কেউ নিজের হাতে প্রস্তুত করেনি। মৈনাক যে স্বয়ং হিমালয়ের সন্তান। পুরাকালে পর্বতের ডানা ছিল, তখন মৈনাক সহ বাকি পাহাড়গুলো ডানা মেলে উড়ে বেড়াত এবং যেখানে পদার্পণ করত সেই স্থান কার্যত পরিণত হতো মৃত্যুপুরীতে। স্বয়ং দেবরাজ ইন্দ্র তার বজ্রের দ্বারা সকলের ডানা কেটে দিলে মৈনাক আশ্রয় নেয় সমুদ্রের তলদেশে। পরবর্তীকালে ব্রহ্মার বরে তিনি আবারও তার হারানো শক্তি ফিরে পান এবং নির্মাণ করেন ওই ব্রহ্মার মন্দির। মৈনাক ফিরে আসে এই স্থানে এবং ব্রহ্মা দেবতা সহ তার দিব্য অস্ত্রকে ধারণ করেন। ব্রহ্মাদেব নিযুক্ত করেন এই বিরাট পাখিকে ওই মন্দির সহ তার অস্ত্রকে রক্ষা করতে। বাকি সমস্ত ঘটনা তুই জানিস তারানাথ। ওনাকে তুষ্ট কর, ওনার স্তবস্তুতি একমাত্র প্রাণ রক্ষা করতে পারে। আমি বুঝতে পারলাম এটি মধুসুন্দরী দেবীর কণ্ঠ। আমি আর কাল বিলম্ব না করে কমলির দেহে থাকা অবস্থাতেই তার স্তব স্তুতি জপতে লাগলাম। ধীরে ধীরে শান্ত হলেন তিনি এবং ডানা মেলে ধীরে ধীরে মিলিয়ে গেলেন কালো আকাশের বুকে। ব্রহ্মদেবতার মন্দিরে গিয়ে তাকে ভক্তি করে পুজো করতেই মন্দিরের গুপ্ত ঘর খুলে গিয়েছিল। দূর থেকে দেখেছিলাম তাকে, বহু আকাঙ্ক্ষিত সেই ব্রহ্মাস্ত্র। তাকে স্পর্শ করার লোভ জাগেনি আমার মধ্যে। এরপর আমি কমলির দেহকে আশ্রয় করে নিচে নেমে আসি। কমলির দেহ থেকে বেরিয়ে নিজের স্থূল শরীরে ফিরে আসি। সমস্ত ঘটনা খুলে বলি গ্রামের সকলকে। তারপর থেকে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে সেই রাতের পর ওই বিরাট পাহাড়টি কোথায় যেন অদৃশ্য হয়ে গিয়েছিল। সেখানে পড়ে রয়েছে কয়েক খণ্ড পাথর এবং এক সুবিস্তৃত সমতল ভূমি। তিনি যে আবারও সাগরের তলায় গিয়ে আশ্রয় নিয়েছেন। ব্রহ্মাস্ত্র কোনো খারাপ মানুষের হাতে পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেদিনের পর থেকে গান্ডে বেরুন্ডাকেও আর কোথাও দেখা যায়নি। এতক্ষণ আপনারা শুনছিলেন ব্রহ্মাস্ত্র গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্পপাঠ তথা বিভূতির ভূমিকায় ছিল আর্য, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন, কিশোরীর ভূমিকায় ছিল রমাকান্ত, অন্যান্য চরিত্রে ছিল ইভান, সৌরভ, অস্মিতা, শ্রীরূপ, রুভিনা, দিব্যেন্দু, প্রভাকর এবং অস্মিতা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে ছিল পিয়ালি ও রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে সৌভিক। আবহ সঙ্গীতে ছিল শঙ্খ। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।